কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠক মানেই তাহলে কি এনসিপিআই এর দিকে এবার ঝুঁকে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী? সেই কারণে কি তিনি চাইছেন যে একটুখানি এসে এনসিপিআই এর পালে হাওয়া দিক শুভেন্দু অধিকারী? সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার তারা এটাই ভয় পাচ্ছেন যে বারাসাত বা উত্তর কলকাতার মাটিতে দাঁড়ালে আমাদের দিকে ডিম দিয়ে আসবে না তো? আসল তৃণমূল কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, নাকি যারা ছেড়ে চলে গেলেন এনসিপি? 2029-এর লোকসভা নির্বাচনে যদি মানে লড়াই দিতে হয় তাহলে এখন থেকেই উঠে দাঁড়াতে হবে। সেই উঠে দাঁড়াতে গেলে আর বসে থাকলে চলবে না। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দাদা দিদির রাজনীতির এই যে সেগমেন্ট যেটা আমরা আপনাদের সামনে নিয়ে আসি, যে ছবিটা দেখলেন মমতা শুভেন্দু, হ্যাঁ সামনাসামনি হয়তো এই মুহূর্তে মমতা শুভেন্দু ব্যাটলটা দেখা যাচ্ছে না, কিন্তু ক্যামেরার পেছনে কিন্তু ব্যাটলটা সেই মমতা বনাম শুভেন্দুই। তার কারণ সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, এবং আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উড়ে চলে গিয়েছেন নয়াদিল্লি, অর্থাৎ আমাদের রাজধানীতে। এবং সেখানে যা সূত্র আসছে আমাদের কাছে এই মুহূর্তে, সেদিকেই যাব। সূত্রটা আবার সেই এনসিপিআই কে নিয়ে, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার তার সাথে নাকি একটি বিশেষ বৈঠক, এমনটাই কিন্তু সূত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। তবে এই যে পলিটিক্যাল ভিউজ বা পলিটিক্যাল নিউজ আমরা আপনাদের সামনে তুলে আনি, এটা কিন্তু অনেকটা স্পেকুলেটিভ। আমাদের অঙ্ক যদি মিলে যায় তাহলে আমরা গেনার। তবে সাধারণত আর+এর অঙ্কটা মেলে, এবং এই অঙ্কের পেছনের যে সমীকরণ, কোন একান্তর কোণ, কোন বিপ্রতীপ কোণ, কার সাথে কোন কোণ, সেই কোণের ডিগ্রি 90 না 360 না 720, এই বিষয়ে আরো ডিটেলস আলোচনা করব। অবশ্য করে থাকবেন আমার সহকর্মী সুচারু, সিনিয়র পলিটিক্যাল রিপোর্টার সুচারু। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে যা শোনা যাচ্ছে, আগামীকাল দিল্লিতে আরেকটি বৈঠক হওয়ার সম্ভাবনা শুভেন্দুর সঙ্গে কাকলি ঘোষ দস্তিদার, তিনিও মাননীয় সাংসদ এই মুহূর্তে। তবে তৃণমূলের প্রতীক ছেড়ে তারা এনসিপিআই অর্থাৎ এনডিএ শরিকে নাম জড়িয়ে দিয়েছে। বারংবার এই যে রাজনীতির যে সমীকরণ যেভাবে ক্রমাগত পাল্টাচ্ছে, প্রত্যেক মুহূর্তে নতুন নতুন অঙ্কের সমীকরণ উঠে আসছে। মঙ্গলবার দিল্লিতে যে বৈঠকটা হতে যাচ্ছে, যেমনটা শশীবাজার সাথে কাকলির একটা বৈঠক হয়েছে, তার কিছু ফলপ্রসূ কারণ হয়েছে। সবটা নিয়ে এই অঙ্কের সমাধানটা কোন দিকে, তোমার র্যাডারে কি সমাধান উঠে আসছে যদি আমাদের দর্শকদেরকে বলো একটু। দর্শক বন্ধু, তো আমি আগেও বলেছি যে রাজনীতিতে চিরশত্রু চিরমিত্র বলে কিছু হয় না। তুমি একটা অত্যন্ত সুন্দর শব্দবন্ধ দিয়ে আজকের পর্বটা, আজকের প্রতিবেদনটা শুরু করলে, যে শ্রাবণ মাস একেবারে বর্ষার ঘনঘটা। একটা খুব দুর্দান্ত বাংলা একটি গানের লাইন আমার মনে পড়ছে, সেটা দিয়ে শুরু করছি। ঝড়ো ঝড়ো ঝরিছে বাড়িধারা। এবার এই যখন এই ঝড়ো ঝড়ো বাড়িধারা ঝরছে, দেখবে যখন বৃষ্টিটা হয় না, অনেক কিছু জিনিস দেখবে, অনেক কিছু মলিনতা ধুয়ে সাফ হয়ে যায়, অনেক কিছু দাগ উঠে যায়, গোটা জায়গাটা শুধু জল আর জল। এখন তাই হচ্ছে। প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ে তৃণমূল কংগ্রেসের আঙ্গিক বদলে যাচ্ছে। ওই নচিকেতার একটা গান, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তিরঙ্গাতে কাল ভক্ত রামের। একদম এক্স্যাক্টলি, মানে সত্যিকারের বলবো সঙ্গীত শিল্পী নচিকেতা অনেক বেশি দূরদর্শী। একদম তার লাইনটাই ফলে যাচ্ছে। শশী পাজা কোথায়, শশী পাজা কোথায়, এমন একটা পরিস্থিতি। কার্যত তৃণমূল কংগ্রেস ভেবেছিল এবার গিয়ে এফআইআর করবে আর কি, যে শশীকে পাওয়া যাচ্ছে না, অথবা শ্যামপুকুরের দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়বে শশী পাজা কোথায় গেল। ঠিক সেই সময় শশী পাজা ঝুলি থেকে বেরোলেন, বেরিয়ে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠক করলেন। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যখনই শশী পাজা বৈঠক করলেন,
তখনই কিন্তু সংবাদ মাধ্যম বলল যে এবার শশী পাজার দেখা পাওয়া গেছে। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠক মানেই তাহলে কি এনসিপিআই এর দিকে এবার ঝুঁকে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী? যদিও আমরা এইসব কথা আবার বলি টলি বলে অনেকে বলে কি মিডিয়া যেন কি বলো বলো গদি মিডিয়া, গদিতে বসা হ্যাঁ, মিডিয়া, গদি গদি মিডিয়া। মিডিয়া। তো দেখো, সাংবাদিক এবং সংবাদ মাধ্যম হিসেবে আমাদের প্রথম কাজ যে কোনো ছবি, যে কোনো বৈঠক, কারোর সাথে কারোর সাক্ষাৎ, তার ভেতরে গভীরতায় পৌঁছে কি কারণে সাক্ষাৎ সেটা তুলে ধরাই আমাদের কাজ। আমরা প্রশাসন নই, আমরা শুধু তুলে ধরলাম যে এতদিন শশী পাজা কোথায় ছিলে, যে কথা বলছিলাম যে কার্যত তিনি নিখোঁজ হয়ে গেছিলেন, পাওয়া যাচ্ছিল না। মানে শ্যামপুকুর বা ওই সমস্ত এলাকায় তৃণমূল বোধহয় পোস্টার দিত যে শশী দিকে ফেরত চাই, নিখোঁজ, হারিয়ে যাওয়ার সময় পরনে অমুক শাড়ি ছিল, উচ্চতা এত ফুট ছিল। সেই শশী পাজা কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠক করলেন। আবার একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হার্ট করার মতো মুহূর্ত, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করার মতো মুহূর্ত। যে শশী পাজাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাটছাড়া করতেন না, যে শশী পাজার জন্য একটা সময় সোনালী সাতগাছিয়ার এমএলএ ছিল, সেই সময় সোনালীজি কর্নার হয়ে গেলেন শশী এবং মালা রায়কে নিয়ে সঙ্গে চলবেন বলে, সেই শশী পাজা রাজ্যের নারী কল্যাণ মন্ত্রী ছিলেন এবং শুধু তাই নয়, সমস্ত রকম ফেসিলিটি তৃণমূল কংগ্রেস তাকে দিয়েছে, শীর্ষ মাথা, স্পোক্স পার্সন ছিলেন। মানে কুণাল ঘোষ যদি চিফ স্পোক্স পার্সন হয়ে থাকেন তাহলে শশী পাজাও দলের হয়ে বিবৃতি দিতেন। সেই শশী পাজা চলে যাচ্ছেন এনসিপিআইতে, আর এমন একটা মুহূর্তে যাচ্ছেন যেখানে আগামীকাল বাদল অধিবেশনের শেষে, আমি তোমায় বলছিলাম না বর্ষা অনেক কিছু সমীকরণ বদলে দেয়, কোথাকার জল তুমি দেখবে ডোবার জল পুকুরে মিশে গেল, পুকুরের জল সাগরে চলে গেল, সবকিছু বর্ষার কারণে এই জল উপচে যাচ্ছে। এই সময় আবেগ এতটা উপচে পড়ছে এনসিপিআই, কবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সময় দেবেন সেই অপেক্ষায় তীর্থের কাকের মতো বসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শেষবার নবান্নে বৈঠক হয়েছিল, সুদীপ চাইছিলেন যে টিম এনসিপিআই এর সঙ্গে বৈঠক হোক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের জন্য তারা আপ্রাণ চেষ্টা করছিলেন যে কবে শুভেন্দু অধিকারী বৈঠক করবেন। অবশেষে সেই টাইম তিনি দিয়েছেন, আগামীকাল বঙ্গভবনে বৈঠক, শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, আরো অনেক নেতৃত্ব থাকবেন যাদের সঙ্গে বৈঠকে সামিল হবেন শুভেন্দু অধিকারী। আসল উদ্দেশ্য এটাই, তাহলে কি কোথাও সুদীপ বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে তার নেতৃত্বে এনসিপিআই টিকিয়ে রাখা, বা তৃণমূল ছেড়ে যে সমস্ত সাংসদরা এবার এসেছেন এনসিপিআইতে তাদেরকে টিকিয়ে রাখা মুশকিল। সেই কারণে কি তিনি চাইছেন যে একটুখানি এসে এনসিপিআই এর পালে হাওয়া দিক শুভেন্দু অধিকারী, মানে মুখ্যমন্ত্রী হাওয়া দিলেই তাহলে মোটামুটি বাকি সাংসদদের কাছে বিষয়টা হয়ে যাবে যে আমরা এবার এনডিএ সাংসদ হয়ে গেছি, আমরা তো মিশে যাচ্ছি, আমরা এবার এনডিএ সাংসদ হয়ে গেছি, এটা একটা বিষয়। সুতরাং আমি এখানে একটা প্রশ্ন জাগছে মনে, তাহলে এই যে লাস্ট কদিনের যা আপডেট, অর্থাৎ এই যে কাকুলি শশী পাজা বৈঠক বা আরো যা সমস্ত, এই পুরোটা বোধহয় আরেকবার শুভেন্দু বাবুর সামনে উপস্থাপনা করা বা শুভেন্দুকে পুরোটা খুলে বলা, বা যদি ওই দিক থেকেও আলোচনা করে দেখি বিশ্লেষণ আকারে যে শুভেন্দু পুরো আপডেটটা এক্স্যাক্টলি নেবেন, কারণ দীর্ঘদিনের সাংসদ, তিনিও সাংসদ ছিলেন, কাকুলির সঙ্গে তার পুরনো সমীকরণ আছে। এই মুহূর্তে তিনি রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি এই মুহূর্তে যে দল, সেই দলটাকে কিন্তু চরম বিরোধিতা করেছিল কাকুলি দেবীর দল। তাহলে এই পুরো অঙ্কটার যে কি হয়ে আছে নির্যাস, অঙ্কটা সমীকরণটা সমাধান কোন পথে, এটাও বোধহয় কালকে একটা বৈঠকের এর একটা অন্তর্নিহিত মানে বা অর্থ তিনি জানবে বা খুঁজবেন, চান্স আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কালকে এনসিপিআই সাংসদরা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে চলেছেন, দাদা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এলাকায় ঢুকতে পারছি না। তার মানে সাংসদরা এত উন্নয়ন করেছেন যশবন্তদা, এত উন্নয়ন, ঢালাও উন্নয়ন করেছেন যে এলাকায় তারা ঢুকতে পারছেন না। তার মানে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে এনসিপিআই সাংসদদেরকে তাদের যে সমস্ত এলাকাগুলো আছে সাংসদ এলাকা, তাদের ঢুকতে দেওয়ার ব্যবস্থা করো। প্রয়োজনে পুলিশকে ইনস্ট্রাকশন করবেন, মুখ্যমন্ত্রী বলে দেবেন এনসিপিআই সাংসদ তারা এনডিএ এর সঙ্গে সংযুক্ত আছে, কোনো ধরনের যাতে অসুবিধে না হয়। এই যে এখন সমস্ত তুমি বিভিন্ন ক্ষেত্রে দেখলে এতদিন 2 মাস ধরে যে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করে দল ছাড়ছে, সবাই বলছে উন্নয়নের কর্মযজ্ঞে থাকতে চাই। মানে খুব, আবার আমি তো এই বাংলারই সাংবাদিক, ফলে
ছোটবেলা থেকে এই কাব্য সাহিত্য এগুলো চর্চা করতে করতেই সাংবাদিকতায় আসা। শক্তি চট্টোপাধ্যায়ের একটা দুর্দান্ত লেখা মনে পড়ে গেল। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। মানে এখন তোমার মনে পড়ছে যে আমার উন্নয়নের করার দরকার ছিল। তা এই উন্নয়নটাই যদি ওনারা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অবস্থায় করতেন, এই উন্নয়ন করার জন্যই যদি তৎকালীন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি করতেন, তাহলে কি কারোর ক্ষমতা ছিল যে সেই সাংসদকে অ্যাভয়েড করে যাবে? তখনই তো বিষোদ্গার করে দল ছাড়তে পারতেন, এমপি থেকে পদত্যাগ করতে পারতেন। আজকে সবাই বলছে আমি উন্নয়ন করতে পারছি না, দলে আমার দম বন্ধ হয়ে আসছে, তাই আমি দল ছেড়ে হয় ঋতুব্রত তৃণমূল নয় এনসিপিআই তে যাচ্ছি। এবার আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বাঁচান, আমরা এলাকায় ঢুকতে পারছি না, সাংসদরা ঢুকলেই ভাবছে ডিমের অভিমুখটা বোধহয় তার দিকে। ডিম থেরাপি কিন্তু এখনো যে অব্যাহত, তার প্রত্যেকটা চিত্র, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আর প্লাসের পর্দায় আপনাদের সামনে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে তুলে আনি। সে পঞ্চায়েত সমিতির সদস্যই হোক, বা কারুর স্বামী হোক, বা কারুর সদস্যা হোক, যাই হোক, ক্ষমা চাইলেও কিন্তু এখন তলা থেকে ছাদ পর্যন্ত ডিম থেরাপি কিন্তু অব্যাহত। অর্থাৎ এটাও একটা আতঙ্কের সৃষ্টি করেছে বোধহয়, মানে বকলমে, মানে আমরা যেটা বলি না যে সাবকনসিয়াস মাইন্ড, যে আমরা যেটা স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখি, ভাবছি হয়তো এটা হতে পারে, কখনো কখনো বাস্তবে সুচারু এটাও কিন্তু মানে রিফ্লেকশনটা চলে আসে। হ্যাঁ, ডিম থেরাপি চলছে অব্যাহত। এবার তোমাকে ইঙ্গিতপূর্ণভাবে দেখতে হবে শুধুমাত্র তৃণমূলের নেতারা আবার ডিম খাচ্ছেন না। আজকে খানিকক্ষণ আগে শীতলকুচিতে এক বিজেপি নেতাকে ডিম ছোড়া হয়েছে। গতকালই শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি বলেছেন যে আমরা খুব উল্লাস করছি, কিন্তু মাথায় রাখতে হবে আমরা যদি মানুষের থেকে দূরত্ব তৈরি করি, মানুষের কাজ না করতে পারি, তাহলে ডিমের অভিমুখ চেঞ্জ হয়ে যেতে পারে। কালকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন 24 ঘন্টাও কাটেনি বিজেপির রাজ্য সভাপতি, তিনি সবে বলেছেন যে ডিমের অভিমুখ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। শীতলকুচি। আজকেই শীতলকুচিতে বিজেপির নেতা, সে কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তাকে এলোপাতারি ডিম ছুড়লো বিজেপিরই কর্মীরা। ফলে ডিমের অভিমুখ যে কখন কোন দিকে হয়, এই সাংসদরা এনসিপিআই এর যারা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, তারা এটাই ভয় পাচ্ছেন যে বারাসাত বা উত্তর কলকাতার মাটিতে দাঁড়ালে আমাদের দিকে ডিম ধেয়ে আসবে না তো। মানে দেখুন, জানি না কল্পনা এরকম দেখবো কিনা, কিন্তু ধরুন সাদা পাজামা পাঞ্জাবি ধপধপে পরে কেউ বেরোচ্ছেন, তার সাদা চুল, সাদা সুন্দর শ্বেত বস্ত্র পরিধান, সেখানে যদি ডিম যদি তার গায়ে পড়ে এবং মাথা থেকে পা পর্যন্ত যদি ডিমের আষ্টে গন্ধ, কি হতে পারে জানি না। দেখুন, আমরা সাংবাদিক, আমরা অনেক সময় অনেক কিছু আঁচ করতে পারি, কিন্তু আমাদের কাজ হচ্ছে প্রশ্ন তোলা। যে প্রশ্নটা আমরা বিভিন্ন ইস্যুতে আপনারা আমাদেরকে জানান, আমরা সেইটাতে কনসেন্ট্রেট করি, কোন দিকে ঘটনার অভিমুখ সেটা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, এবং তার যা বিশ্লেষণ অনেস্ট ওয়েতে, কাউকে তোষামদি না করে, চোখে চোখ রেখে কিন্তু আর প্লাস কথা বলে, তার জন্য পায়ের দিকে তাকিয়ে কথা বলতে হয় না সুচারু। আর যদি কিছু অঙ্কের পেছনে, কারণ ইতিমধ্যে তো আদার্স যারা সাংসদ, মানে জুন মালিয়া থেকে সায়নী, বা ওদিকে ধরো ইউসুফ পাঠান, বা আমাদের অসিত মাল, খলিলুর, আবু তাহের, এরা তো সবাই এখন দিল্লিতে, কারণ সংসদ অধিবেশন চলছে। আদার্স যারা আছেন, যারা এখনো টালমাটাল করছেন, অর্থাৎ মমতাপন্থী তৃণমূল থেকে কি ভালো তৃণমূল অর্থাৎ এনসিপিআই এর দিকে যাব, নাকি এনসিপিআই থেকে আবার এদিকে কামব্যাক করবো, যেমনটা দু একজন বর্ষিয়ান সাংসদ আমাদের। আমি যে কথা বলছিলাম যশবন্তদা, এনসিপিআই চাপে আছেই বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় এটা বোঝাতে চাইছেন যে দেখো আমার সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর খুব ভালো যোগাযোগ আছে, তোমরা যেও না, ফেসিলিটি পাবে। এনসিপিআই আমরা একসাথে এনডিএর সঙ্গে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে লড়বো, তোমরা দুমদাম করে ছেড়ো না। অর্থাৎ তিনি নিজে কনফিডেন্স সে নেই, তাই তিনি চাইছিলেন যে অন্তত শুভেন্দু অধিকারী এসে বঙ্গভবনে অক্সিজেন, সেই কারণে বৈঠক হচ্ছে। এবং আগামীকালের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেখানে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আসল তৃণমূল কালা, এই বিতর্কটা এখন যশবন্তদা তুঙ্গে। আজকে আলোচনার শেষ প্রান্তে এটাই আমাদের আলোচনা হওয়া উচিত। আসল তৃণমূল কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, নাকি যারা ছেড়ে চলে গেলেন এনসিপি? লোগোর দাবিদার কারা? সেইটা যদি দেখো, তাহলে আমি যতদূর দলীয় সূত্রে জানতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক বিবেচনা করছেন, চরমভাবে আইনি লড়াই চলছে। যদি কালীঘাট তৃণমূল পরাজিত হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প লোগো দেখতে শুরু করেছেন, জানিয়ে তিনি নতুন উদ্যমে ঝাঁপাবেন।
হয়তো সেই দলের নাম তৃণমূল নাও থাকতে পারে, বা হয়তো প্রগতিশীল তৃণমূল বা জাতীয়তাবাদী তৃণমূল, এরকম কোনো একটা আগে কোনো তৃণমূলের আগে আগে কোনো একটা শব্দ যুক্ত হয়ে গেল, নতুন লোগো নিয়ে নতুন উদ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেও করতে পারেন। কারণ তিনি বিকল্প লোগো দেখছেন। যেভাবে আইনি প্যাচে রয়েছেন, লড়াই তিনি চালিয়ে যাচ্ছেন। দিনের পর দিন কালীঘাট তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার লোকের সংখ্যা কমছে। এখন ক্ষয়িষ্ণু সেই হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, এছাড়া আর কতিপয় কিছু বিধায়ক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিকল্প কথা ভেবে রাখছেন যে 2029-এর লোকসভা নির্বাচনে যদি মানে লড়াই দিতে হয়, তাহলে এখন থেকেই উঠে দাঁড়াতে হবে। সেই উঠে দাঁড়াতে গেলে আর বসে থাকলে চলবে না। কিন্তু এইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায় যে আদালত কোন দিকে পর্যবেক্ষণ দিলেন, আদালত কাদেরকে বললেন যে না তোমরাই আসল তৃণমূল, সেইটা দেখার যশবন্ততা। তারপর না হয় আমরা সেই নিয়ে বিচার বিশ্লেষণ করতে পারবো। এখন ব্যাপারটা যেহেতু জুডিশিয়াল ম্যাটার হয়ে রয়েছে, তাই আমরা শুধু এইটুকুনি বলতে পারি, কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য লোগো দেখতে শুরু করেছেন। দলের নাম তৃণমূলই থাকবে হয়তো, কিন্তু তার আগে একটা কোনো শব্দবন্ধ যুক্ত হয়ে যাবে। নতুন উদ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করার চেষ্টা করছেন। দেখুন, সুচারু খুব সুন্দরভাবে বলে, ওর বিশ্লেষণ ভেরি অনেস্ট, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের যে স্পেকুলেশন সেটা কিন্তু খাটে। তবে যেটা বললো, যেহেতু আদালতে মানে বিবেচনাধীন এবং বিচারাধীন দুটি বিষয়, আমরা জানলে পরেও আমরা দায়বদ্ধতার কারণে আপনাদের সামনে তুলে আনতে পারি না, এটা উচিত নয়, কারণ আমরা ফোর্থ পিলারকে রিপ্রেজেন্ট করি। তবে বর্ষার সময়, বর্ষার দিন, আর একটা গানের কলি আছে, ঝড়ো ঝড়ো মুখরো বাদলো দিনে। তবে এরকম একটা বাদলো দিনে যে ধরনের সংবাদ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এবং আমাদের নজর কিন্তু থাকবে শুধু মঙ্গলবারের বৈঠক দিল্লিতে নয়, কোন লোগো কি লোগো, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী কিছু কিছু তার সদস্য, তার সদস্যা তারকে ভালোবাসেন, রেসপেক্ট করেন, কেউ কেউ মমতাপন্থী টি শার্ট পরে কিন্তু রাস্তায় ঘোরাঘুরি শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। সে ছবি আমরা দেখেছি, দেখিয়েওছি। তবে আদতে তৃণমূল কংগ্রেসের যে লোগো, তৃণমূল কংগ্রেসের যে নাম, সেইটা চেঞ্জ হতে যাচ্ছে, এই খবরটা কিন্তু অথেন্টিক। তবে কিভাবে, কোন উপায়, কে তৈরি করছেন লোগো, লোগোর ডিজাইন কি, সেদিকে তো আমাদের R+-এর বলা ভালো দাদা দিদি রাজনীতির নজর থাকবে। তবে আপনাদের নজর থাক আমাদের এই সেগমেন্ট দাদা দিদির রাজনীতির ওপর। আজকের মতো সুচারু আর যশবন্ত বিদায় নিচ্ছি। অন্য কোনো পর্বে অন্য কোনো টপিক নিয়ে, রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আমি এবং আমার সতীর্থরা ফিরব অন্য কোনো দিন, অন্য কোনো ভাবে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।